একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর এবং প্রযুক্তি বিশ্লেষক জাহিদুল ইসলাম সজল। আমরা আলোচনায় যাব, তার আগে দেখে নিয়ে আসতে চাই একটি প্রতিবেদন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিতে ১১ জন উপদেষ্টা দেশ ত্যাগ করেছেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রচার করা হচ্ছে, মুহূর্তে তা ভাইরাল। পরে পুরো ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের বাড়িতে আগুন দিয়েছে এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটিও ছিল গুজব। দর্শক, চলুন ফ্যাক্ট চেক দেখে আসি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিতে ১১ জন উপদেষ্টা দেশ ত্যাগ করেছেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রচার করা হচ্ছে। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় এটি ছিল গুজব। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে গত এপ্রিল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ওইদিকে ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের বাড়িতে আগুন দিয়েছে এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এটি ছিল মিথ্যা তথ্য। এছাড়াও আলোচিত অগ্নিসংযোগের ভিডিওর সাথে তাওহিদ হৃদয়ের কোনো যোগসূত্র নেই। প্রকৃতপক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগের পুরনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের তালিকার দাবিতে অন্তত ১৮৩ আসনের একটি তালিকা প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি এখন অবধি কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। ছড়িয়ে পড়া তালিকাটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখানেই শেষ নয়। আরাকান আর্মি বার্মার নাগরিক ধরতে ধরতে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। বাঙালি পরিবারের উপর হামলা করতে এসে বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হয় এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বান্দরবন সীমান্ত দিয়ে আরাকান আর্মির বাংলাদেশে ঢুকে পড়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার বিতর্কিত সীমান্তে অবস্থিত একটি মন্দিরে কম্বোডিয়া নাগরিকদের পরিদর্শনকে ঘিরে দেশের সেনাদের মধ্যকার উত্তেজনার ভিডিওকে বান্দরবন সীমান্তের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে, রিপোস্টও হচ্ছে। তানিয়া রহমান, ৭১, ঢাকা। দর্শক, আমরা দেখে নিলাম বেশ কিছু তথ্যের অপতথ্য কিভাবে আসলে বিভিন্ন গণমাধ্যমগুলো, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছে। কথা বলতে চাই বিষয়গুলো আসলে কিভাবে ঠেকানো যায়, কারণ সামনে নানা ধরনের ঘটনা আসলে হতে পারে, কারণ রাজনৈতিক অনেক যেহেতু নির্বাচন আছে সেগুলো নিয়ে, এবং একই সাথে আসলে অনেককেই হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের ভিডিওগুলো করা হয়ে থাকে বলেও বিশেষজ্ঞরা মত দিয়েছেন এর আগে। আজকেও আমরা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করব। অতিথি হিসেবে আগেই যেমনটা বলেছি আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর এবং প্রযুক্তি বিশ্লেষক জাহিদুল ইসলাম সজল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যদি প্রযুক্তি বিশ্লেষক জাহিদুল ইসলাম সজল, আপনার কাছে একটু আসি। এআইকে আমরা আসলে মোটামুটি এক ধরনের আমাদের এই গুজব রটানোর ক্ষেত্রে আমরা চিহ্নিত করে ফেলেছি যে তারা এই ধরনের আচরণ করছে বা তাদেরকে দিয়ে করানো হচ্ছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় কেন এর ব্যবহার আসলে বাড়ছে দিনকে দিন? এটি কি শুধুই ভিউ বাড়ানোর জন্য, কিছু আর্থিক লাভবান হবার জন্য, নাকি আসলে কাউকে হেয় করবার জন্যই?
আম, আপনি যেটা বললেন, এটি দুটো দিকই থাকতে পারে, কিন্তু কন্টেন্টগুলো দেখে আমাদের যেটা মনে হয় শুধু ভিউ বাড়ানো এটার উদ্দেশ্য নয়, এটার পিছনে অন্য আরেকটি উদ্দেশ্য আছে। মূলত সেই উদ্দেশ্যটা রাজনৈতিক। আহ, রাজনীতির মাঠে যারা এখন পদচারণা করছেন এবং যারা করছেন না, সব পক্ষের মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি এআই এর ব্যবহার করে প্রচুর কন্টেন্ট জেনারেট করা হচ্ছে এবং সেটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের বিভিন্ন রিপোর্টেই সেসব তথ্য চলে আসে। এর বাইরে রিউমার স্ক্যানার, তারপরে ডিডব্লিউ অথবা ব্র্যাক ইনস্টিটিউট, আমরা প্রচুর স্টাডি দেখি। সব জায়গায় আমরা একটা জিনিস দেখি যে এ ধরনের অপতথ্য প্রচার হচ্ছে, সত্যের সঙ্গে মিথ্যা মিলিয়ে গুলিয়ে একটা নতুন ধরনের তথ্য সমাজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটির সবগুলোর, প্রায় সবগুলো বলা ঠিক না, প্রায় সবগুলোর টার্গেট হচ্ছে আসলে পলিটিক্যাল মোটিভেশন থেকে এগুলো করা হচ্ছে, এবং পলিটিক্যাল ব্যক্তিত্বরা টার্গেট। কেউ সুবিধা পেতে চান, কেউ অন্যজনকে কিন্তু এখানে আসলে আমার আন্ডারমাইন একটি করতে প্রশ্ন চান। আছে, সেটা হচ্ছে যে যতগুলো কন্টেন্ট হতে পারে যে আমাদের সামনে আসে বা এই ধরনের খবরগুলো আমরা দেখি, সেখানে এরকম রাজনৈতিক ব্যক্তিকেই হয়তো সেটি টার্গেট করা হয় বা আগের ঘটনা নিয়ে অনেক কিছু, কিন্তু এর মাঝে মাঝেও কিন্তু আমরা দেখি ব্যক্তিগত আক্রমণও, অর্থাৎ নানা ধরনের ভিডিও হয়তো রাস্তাঘাটে করেছেন, করে একটা এমন ক্যাপশন দিয়ে ফেললেন যেটার আসলে সেটার সাথে সম্পর্কই নেই। এবং সেখানে আপনার কাছে কি মনে হয় যে একটু ধর্মের কে বিষয়টা টেনে নিয়ে আসা, একটু সামাজিক বিষয়কে টেনে নিয়ে আসা, নারীকে হেয় করা, এই বিষয়গুলোও তো দিনকে দিন আসলে বাড়ছে। হ্যাঁ, সেগুলো অবশ্যই বাড়ছে। আপনি যেটা বললেন যে ধর্ম নিয়ে এখন যে বাড়াবাড়ি রকমের প্রচারণা, নেতিবাচক প্রচারণা, আমি মনে করি এটিও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এটি রাজনীতির বাইরে নয়। আহ, ধর্মকে রাজনীতির বাইরে দেখলে আমার কাছে মনে হয় যে সাদা চোখে দেখা হয়। মানে একটু বিচার বিশ্লেষণের জায়গা থেকে দেখলে দেখা যায় যে এটার পুরো একটা বিষয় আছে। আর নারীর প্রতি অবমাননা বা নারীকে হেয় করে প্রচার করা, এটির সঙ্গে পণ্য প্রচার এবং কখনো কখনো রাজনীতির যোগসূত্র আমরা দেখতে পাই। সবটা মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে পুরো জিনিসটা আসলে ড্রাইভ করে রাজনৈতিক উইল, এবং যদি দেশের মধ্যেও অস্থিতিশীলতা তৈরি হয়, সেটিও আসলে হয়তো কাউকে কাউকে রাজনৈতিক একটা ফায়দা হাসিলের ফায়দার সুযোগ ক্ষেত্রে দেয়। হয়তো ব্যবহার হচ্ছে। তো আপনি এটা আছেন রাজনীতির আমাদের সাথে, বাইরে আমাদের কোনোভাবে আরেকজন নয়। যেহেতু অতিথি আছে তার কাছেও আসতে চাই, অধ্যাপক মেজবাহুল আজম, আপনার কাছে কি মনে হয় আসলে কি এটা রাজনৈতিক, নাকি এটার সাথে সামাজিক যে অবক্ষয়ের কথা আমরা বারবার বলি, অথবা এখন খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যম যে কেউ যে কয়েক বয়সী সে পড়াশোনা করুক বা না করুক সে ব্যবহার করতে পারছে, এবং সেখানে তার কাছে মনে হয়েছে যে এ ধরনের কন্টেন্ট দিলে সে যেমন একই সাথে খুব জনপ্রিয়তা পাবে, একই সাথে তার একটা আর্থিক জায়গাটা তৈরি হবে। আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। আপনি দুইটা বিষয়ের অবতারণা করলেন এখানে। দ্বিতীয় যে বিষয়টি বললেন যে ভিউ পাওয়ার আশা বা কিছু আর্থিক ইনকাম, এটি আমার কাছে খুব একটা সিগনিফিকেন্ট বিষয় মনে হয় না। কারণ এখানে পলিটিক্যাল ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনি দেখবেন যে দুটো ইস্যু, পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস, এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু রিউমার গুলো ছড়ানো হয়। এবং এই দুইটা বিষয়ের সাথে কিন্তু আপনার ভিউ বাড়ানোর বিষয় সম্পর্কিত সিগনিফিকেন্টলি না। সেটা হচ্ছে এখান থেকে পলিটিক্যাল একটা ফায়দা নেয়ার একটা উপায়। এবং এটা রুট যদি আপনি খুঁজেন, তাহলে আপনি দেখবেন কোনো না কোনো জায়গা থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। প্যাট্রোনাইজ করে বলা হচ্ছে এই ধরনের ইনফরমেশন গুলো ছড়াই দিয়ে একটা কোনো ধরনের সোসাইটিতে একটা ক্যাওয়াস তৈরি করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য থাকে। কারণ ইতিপূর্বে যে এক্সাম্পল গুলো আমরা দেখেছি, রিলিজিয়াস যে ঘটনাগুলা এই মিস ইনফরমেশনকে কেন্দ্র করে বাংলাদেশে ঘটেছে, এবং পলিটিক্যাল যে রিউমার গুলা ছড়ানো হয়েছে, তার মধ্য দিয়ে যে দুর্ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, প্রত্যেকটার ভিতরে আপনি যেগুলো তদন্ত হয়েছে সেখান থেকেও কিছু তথ্য পাওয়া যায় যে এখানে পলিটিক্যাল এবং ধর্মীয় মানে একটা সোসাইটিতে এবং রাজনৈতিক অঙ্গনে একটা ক্যাওয়াস সৃষ্টি করা, এটাই ছিল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যটাই মূলত এখানে মুখ্য হিসাবে কাজ করে, এবং সেই জায়গাটাই হচ্ছে এটার মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়টাতে আমরা যে বলি যে এটা কিভাবে আমরা কমব্যাট করব। দেখুন, সোসাইটিতে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ আসে আর কি। নতুন নতুন চ্যালেঞ্জগুলো যখন আসে, তখন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই নতুন নতুন চ্যালেঞ্জগুলোকে কেন্দ্র করে যে নিউ পলিসি মেকিং যে দরকার, এইটাতে খুব কম গুরুত্ব দেওয়া হয়। কারণ গভর্নমেন্টগুলো অন্য অন্য কাজে সবসময় আসলে
ব্যস্ত থাকে, অনেক আপনি একটা সময় প্রসঙ্গ পলিটিক্যাল এইমাত্র প্রবলেম বললেন, নিয়ে সেটি ব্যস্ত হচ্ছে থাকে। যে কম গুরুত্ব আসলে দেওয়া হয় যখন এ ধরনের চ্যালেঞ্জগুলো সামনে আসে। আমরা খুব একটা পাত্তা দিই না যতক্ষণ পর্যন্ত না কোনো একটা ঘটনা আসলে খুব বড় আকারে ঘটে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এইটার সুযোগ আসলে নিচ্ছে কিনা যারা আসলে এইভাবে ব্যবহার করছে এআইকে, আমরা সেটার উত্তর জানবো। আমরা কথা বলছিলাম নানাভাবে এআই দিয়ে বিভিন্ন তথ্যের অপতথ্য আসলে করা হচ্ছে, যেটি সামাজিকভাবে নানাভাবেই দেখা গেছে যে মানুষের উপর একটি বা সমাজের উপর প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রযুক্তি বিশ্লেষক জাহিদুল ইসলাম সজল, যেহেতু আপনি আছেন, আপনার কাছে একটু আমরা আসতেই চাই এই বিষয়ে। সেটি হচ্ছে যে নতুন প্রযুক্তি হচ্ছে, আমরা সেটি নিয়ে ব্যবহার করছি, খুবই আগ্রহ, খুবই আনন্দ আমাদের ভেতর, কিন্তু যখন এই অপব্যবহারটি হচ্ছে তখন আমরা আইনগতভাবে আসলে কি করছি? আমরা তো মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি যে এআই দিয়ে এরকম ভাবে ভিডিও তৈরি করে মানুষকে এক ধরনের বিভ্রান্তিকর জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা এটা ঠেকাবো কিভাবে? আসলে যেটা হয়েছে যে একটু অন্য জায়গা থেকে বলতে হয় এই প্রশ্নের উত্তরটা, সেটি হলো চাকুর ব্যবহার। একটা চাকু দিয়ে নানা কিছু করা যায়। আপনি যদি সেটাকেই দেখেন যে ইতিবাচকভাবে চাকু ব্যবহার করা যায়, নেতিবাচকভাবে করা যায়, প্রযুক্তিও তাই, যে এখানে ইতিবাচক এবং নেতিবাচক দুটো পদ্ধতিই আছে। শুধু প্রযুক্তির অপরাধ, প্রযুক্তি দিয়ে ব্যবহার করে যে ধরনের অপরাধ করা হয় সেটি নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে কিছু আইন হয়েছে, সেই আইন নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, সংশোধনও হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় লেম্যান হিসাবে যে প্রচলিত আইনেই এগুলোর বিচার হয়তো করা সম্ভব। তবে বিচারের পর্যায়ে যাওয়ার জন্য আমরা যে কি আসলে ধাপ, করি, সেই মানে আমরা কি সেরকম উদাহরণ আসলে তৈরি করতে পেরেছি কি, মানে আপনার কাছে কি মনে হয়? না, না, আমার মনে হয় যে সেই ধাপটা আমরা করতে পারিনি। ইভেন আমি বলছি যে আমি একজন সচেতন মানুষ। তারপরেও আমাকে ট্রল করে যদি কোথাও কিছু হয়, অথবা আমারকে নিয়েও যদি কোনো কনটেন্ট হয়, আমি কি সেই হ্যাসেলটা নেওয়ার জন্য তৈরি আছি? যে আইনগত সহায়তা নিয়ে আমি কতদূর যেতে পারবো? আমাদের সমাজের এখন এরকম একটা অবস্থা হয়েছে যে যথেষ্ট আইন থাকার পরেও আমরা আসলে সেই পথে হাঁটি না। তবে আমার কাছে যেটা বলার আমার দিক থেকে, সেটি হলো সবচেয়ে আগে যে জিনিসটা করা দরকার সচেতন নাগরিক হিসাবে, আমার দেখা দরকার এই কন্টেন্টটা আসলে কতখানি মানে সত্য তথ্যের উপরে দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। কিন্তু সেটি আমরা অথবা সাধারণ মানুষ কিভাবে সেটি বিচার করবে? কারণ যারা হয়তো একটু পড়াশোনা করে, যারা প্রযুক্তি সম্পর্কে কিছু হয়তো জ্ঞান রাখে, তারা হয়তো বা বুঝতে পারবে, কিন্তু একজন গ্রামের যে কৃষকটা হয়তো তার ফোনে সে এই ধরনের কোনো ভিডিও দেখতে পাচ্ছে, তার কাছে তো আসলে এটি যাচাই বাছাই করার সুযোগ নেই, সে তো সেটাকেই সত্য মনে করবে। আচ্ছা, ছোট কয়েকটা উপায় এখানে আছে, একটু খেয়াল করা যেতে পারে। প্রথম জিনিসটা হলো যে এআই দিয়ে ডেভেলপ করা যে ধরনের কন্টেন্ট, সেই কন্টেন্টের যদি আমরা আইরিশের দিকে একটু খেয়াল করি, দেখব যে সেই আইরিশটা আমাদের সাধারণ মানুষের আইরিশের সঙ্গে ম্যাচ করে না। এটি আমার কাছে মনে হয়েছে যে কমন একটা ফেনোমেনন, এটা আমরা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে এআই ড্রিভেন ক্যারেক্টারগুলো সাধারণ মানুষের সঙ্গে যায় না, পোশাক, কালার ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে এই সচেতনতাগুলো আসলে কিভাবে নিয়ে যাব আমরা জানি না সমাজের ওই পর্যায় পর্যন্ত, কিন্তু এগুলোই হচ্ছে একটা উপায়। কিন্তু জি, তিনি বলেন, তিনি এই কন্টেন্ট দেখে নিশ্চয়ই যদি শেয়ার করে ফেলেন, তাকে আমি কোনো দায় দিতে পারি না, কোনো অপরাধ তাকে দিতে পারি না, কারণ তিনি সরল মনে সরল বিশ্বাসে এই কাজগুলো হয়তো করেছেন। এই যে আপনি একটা শেষে একটা কথা বলেন যে সরল বিশ্বাসে আসলে এই কাজটা করেছে, আমাদের আরেকজন অতিথি আছে, এই যে সাধারণ মানুষের ভিতরে সরল বিশ্বাসে এই কন্টেন্টগুলো ছড়িয়ে যাচ্ছে একেবারেই সেই সাধারণ সরল মানুষের মাঝে, আইনি দিকটা হয়তো আমাদের আরেকজন বিশেষজ্ঞ বললেন, কিন্তু সামাজিকভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আসলে কিভাবে ব্যবহার করে এটি আটকানো যায় বলে আপনার কাছে মনে হয়? এটির ক্ষেত্রে আমি যেটা বলবো যে একদম সমাজের ওই পর্যায়ে হয়তো এখনই আমি কোনো কিছু করার পরামর্শ দিতে পারি না, বাট যারা সোসাইটির একটু মিডল ক্লাস, একটু আপার মিডল ক্লাস হোল্ড করেন, তাদের জন্য বলা যে এই ডিজিটাল স্পেসেই প্রচুর শিক্ষামূলক উপায় আছে যে কিভাবে এআইয়ের কন্টেন্টকে আইডেন্টিফাই করতে হয় অন্য ন্যাচারাল কন্টেন্টের তুলনায়। সেই শিক্ষাগুলো নেওয়া সম্ভব। কোনো ক্ষেত্রে ফ্রি অনেক টুল আছে, এই টুলগুলো আমরা ব্যবহার করে আমরা এই এই লার্নিং টুলগুলোই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অধ্যাপক মেজবাহুল আজম, আপনার কাছে কি মনে হয় যে কি আসলে করা যেতে পারে? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে
টুলসগুলো আসলে আমাদেরকে আবিষ্কার করতে হবে যে কিভাবে আমরা ছড়িয়ে দিব। যেমন আমি কয়েকটার কথা আমি বলতে পারি। একটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুল কলেজে যে আমাদের আইটি নামে একটা সাবজেক্ট এখন পড়ানো হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন স্কুল কলেজ মাদ্রাসায়। এই আইটি সাবজেক্টটাতে আমি যতটুকু দেখতে পেয়েছি, আমি যদি রিসেন্ট তথ্যটা যতটুকু আমি জানি, যে এখানে কিন্তু গুজব সম্পর্কে খুব ব্যাপক কন্টেন্ট ছাত্রদের সামনে কিন্তু এখনো পড়ানো হচ্ছে না। তো এখানে গুজব বিষয়টা নিয়ে এসে স্কুল কলেজে এটা একটা ম্যান্ডেটরি একটা বিষয় পরিণত করা যেতে পারে, যে সবাই এটা খুব ভালোভাবে স্টাডি করবে এবং স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এটা নিয়ে ব্যাপক ধরনের আলোচনা, ওয়ার্কশপ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং এই যে আমার সহ আলোচকের মতো প্রযুক্তি বিশেষজ্ঞ যারা আছে সারা দেশে, তাদেরকে এগুলোতে নিয়ে যাওয়া, তাদেরকে তাদের কথাগুলো শোনা, যে কিভাবে একটা ফলস কন্টেন্ট বা রিউমার আমরা ধরতে পারবো যাতে আমরা শেয়ার না করি, সেই বিষয়ে সচেতনতা তৈরি করতে পারে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হতে পারে যে আমাদের আপনারা যারা মিডিয়া রয়েছেন, যারা টিভি চ্যানেলগুলো রয়েছে, যে পত্রিকা, দৈনিক পত্রিকাগুলো রয়েছে, এনারা প্রতিদিন এই ফেক নিউজ নিয়ে বিভিন্ন ধরনের, অর্থাৎ ওই সপ্তাহের কি কি ফেক নিউজ, ওই দিনের কি কি ফেক নিউজ, এনারা প্রতিনিয়ত কিন্তু এটা নিয়ে একটা সময় রাখতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা, যেখানে সারাদিনের ফেক নিউজগুলো কি কি সেটা নিয়ে সেখানে ব্যাপকভাবে আলোচনা হবে। এর মাধ্যম দিয়ে কিন্তু সবাই জানতে পারবে। তাহলে হবে কি, মানে ফেক নিউজটা খুব দ্রুত ছড়াইতে পারবে না, মানুষ বুঝে যাবে যে এটা হচ্ছে একটা সেই চেষ্টাটি আসলে আমরাও করছি এই মুহূর্তে। অধ্যাপক মেজবাহুল আজম, আমাদের আসলে সময় একেবারেই শেষ, আলোচনা এখানেই থামাতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে প্রযুক্তির এবং একই সাথে এই সামাজিক নানা ধরনের বিষয় কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।